স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থী। করোনাকালে একদিকে যখন মানুষের আয় কমেছে, তখন খরচ বেড়েছে জরুরি ভোগ্যপণ্যের কেনাকাটায়। সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের ভোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মহামারী পরবর্তী সময়ে গরিব মানুষের জীবন ধারণ সহজ করতে জোরালো করতে হবে সরকারের খোলা বাজারে বিক্রয় কার্যক্রম। পাশাপাশি অতি দরিদ্রদের সুনির্দিষ্ট করে নগদ সহায়তার কথা বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীর সাথে যুদ্ধ করে টিকে থাকতে গিয়ে যখন বেড়েছে হাতপাতা হতদরিদ্র মানুষের সংখ্যা, তখন উল্টো প্রতিনিয়ত খরচ বাড়ছে নিত্যপণ্যের কেনাকাটায়। নিম্নবিত্ত থেকে মধ্যম আয়ের পরিবার সবাই যেন আতঙ্কে আছেন ভোগ্যপণ্যের বাজার নিয়ে। চাল, তেল কিংবা ডাল ছাড়াও এ তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ, চিনি, আটা, ময়দা, মুরগি, ডিম সহ আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য। এছাড়া বেড়েছে সাবান ও টুথপেস্টের মতো নিত্য ব্যবহার্য সামগ্রীর দামও। ফলে মানুষের আয় কমলেও খরচের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাব বলছে, 2020 সালের মার্চ মাসে করোনা শুরুর আগে মোটা চালের যে দাম ছিল তা এই সময়ে এসে বেড়েছে অন্তত 31.5%। এছাড়া খোলা আটার দাম বেড়েছে 20%, ময়দা 33%। 1 লিটারের সয়াবিন তেলের বোতলের দাম বেড়েছে 43%, চিনির দর বেড়েছে 19%। মোটা দানার মসুর ডাল 30% এবং গুঁড়া দুধের দাম বেড়েছে 13%। বিপরীতে সরকারি হিসেবেই করোনাকালে মানুষের আয় কমেছে প্রায় 20%। এই সময় যদি দ্রব্যমূল্যের দাম এভাবে আপ ডাউন করে, তাহলে সবারই তো অবশ্যই অসুবিধা হয়। সয়াবিন তেলের রেটটা একটু বেশিই বাড়ছে, কিন্তু অন্যান্য জিনিসের রেট একটু বেড়ে গেছে। 15-20 টাকা করে কেজিতে বেড়ে গেছে। তা আমার তো সংসার চালানো লাগে, বেতন তোমার বাড়েনি। সরকারি সংস্থা টিসিবির খোলা বাজারে প্রতিনিয়ত বাড়ছে অপেক্ষমান হতদরিদ্র মানুষের সংখ্যা, যেখানে অনেক মধ্যবিত্ত এখন নিরুপায় হয়ে প্রতীক্ষায় থাকেন টিসিবির ট্রাকের। সাশ্রয়ী মূল্যে সরকারের পক্ষ থেকে ব্যয় ব্যবস্থাপনা করার জন্য আপনার চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় পণ্যের যে টিসিবির মাধ্যমে যে ব্যবহার করা বিক্রি করা হচ্ছে, তাকে আরও বেশি সম্প্রসারিত এবং নিয়মিত করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অতিমারি পরবর্তী সময়ে কেবল খোলা বাজারে বিক্রি বাড়ানো নয়, একই সাথে অতি দরিদ্রদের জন্য নিতে হবে নগদ সহায়তা কার্যক্রম। সরকারকে প্রত্যক্ষভাবে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বিকাশমান মধ্যবিত্ত থেকে আরও বেশি প্রত্যক্ষ আর্থিক সাহায্য দিতে হবে। এর কোনো বিকল্প নাই। এমনকি যুবকদের বেকার ভাতা এর সাথে যুক্ত করতে হবে। পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক তুলে নেওয়া হলেও এখনও রাজধানীর খুচরা বাজারে 1 কেজি পেঁয়াজ কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে অন্তত 60 টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশের ভাবমূর্তি নষ্টের জন্য সহজ লক্ষ্য হিসেবে সংখ্যালঘুদের বেছে নিয়েছে একটি চক্র, যার ফলে মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটেই চলছে। এমনটা মনে করছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এদিকে আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা এই হামলার জন্য দায়ী। রামুসহ আগে সংখ্যালঘুদের ওপর যেসব হামলা হয়েছে তার সঠিক বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেই চলছে বলেও মনে করেন তারা। নাইমা জিকোর রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব দুর্গাপূজার অষ্টমীর দিনে মণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে শুরু হয় সাম্প্রদায়িক হামলা। দাবানলের মতো ছড়িয়ে পড়া এই অপপ্রচারে দেশের 70টি পূজা মণ্ডপে হামলা চালানো হয়, ভাঙচুর, লুট ও আগুন ধরিয়ে দেওয়া হয় পূজা মণ্ডপ, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, দোকানপাটে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলছেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে সংখ্যালঘুদের টার্গেট করে একটি মহল প্রশাসন ও রাজনীতিবিদদের নাকের ডগা দিয়ে এ হামলা চালাচ্ছে। একটি রাজনৈতিক লক্ষ্য নিয়ে সাম্প্রদায়িক মহল এই কাজটি শুরু করেছে এবং নির্বাচন পরবর্তীকাল পর্যন্ত তারা একটা টার্গেট নিয়ে নেমেছে। সংখ্যালঘুরা এখানে সফট টার্গেটে পরিণত হয়ে গেছে। পূর্বে সংখ্যালঘুদের উপর হামলার বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন নিরাপত্তা ও আইন বিশেষজ্ঞরা। কোনো একটা ঘটনা, সেটা সুনামগঞ্জের ঘটনা হোক, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা হোক, আপনার রামুর ঘটনা হোক, প্রত্যেকটাতে কিন্তু যথেষ্ট আমাদের সেই এভিডেন্স ছিল এবং আমাদের সেই তথ্য আমাদের কাছে আছে, কিন্তু যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো তাহলে এটা হতো না। সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং তার সাথে অন্যান্য যারা এই কাজটি করেছে, এই ঘৃণ্য কাজটি করেছে, তাদের সবাইকে কঠিন শাস্তির অধীনে আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে প্রতিজ্ঞা করেছেন। আমরা আশা করি
এদের কঠিন সাজায় আনলে ভবিষ্যতে তারা আর সাহস পাবে না। 1964 সালে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশবাসী যেভাবে রাজপথে নেমেছিল, তেমনি ভাবে সরকার ও প্রশাসনের পাশে এ হামলা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করছেন তারা। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। রংপুরের পীরগঞ্জে হামলার পর খোলা আকাশের নিচে বসবাস করছে অর্ধশত পরিবার। আজ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। বিস্তারিত জানাতে সেখানের পীরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, পীরগঞ্জ থেকে আসলে আপনার কাছে সর্বশেষ কি খবর রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি রংপুরের পীরগঞ্জ উপজেলার সেই মাঝিপাড়ায়, যেখানে একটি উগ্রপন্থী মানুষ অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়ের ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে চালিয়েছে লুটপাট। সেই এলাকায় রয়েছি। এখানকার পোড়াগন্ধে এখানকার মানুষের আহাতারিতে এখনো কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে রয়েছে। আমি ক্যামেরার চোখে নিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখছেন যে কি নৃশংস যজ্ঞ চালানো হয়েছে এখানে, অর্থাৎ ঘর বাড়িতে পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে চালানো হয়েছে হামলা লুটপাটের মতো ন্যাক্কারজনক ঘটনা। একটি বিষয় বলে রাখি, এই ঘটনার কারণেই আজকে এই পীরগঞ্জের যিনি সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন এখানে আসার কথা রয়েছে সাবেক তথ্যমন্ত্রী জাসদ নেতা হাসানুল হক ইনু। তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন বলে আমাদের কাছে খবর রয়েছে। এছাড়া আসবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দেবেন, বর্তমান যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী রয়েছেন হাসান মাহমুদ। এবং আরেকটি বিষয় বলে রাখি যে ভারতীয় হাই কমিশনারও এখানে আসার কথা রয়েছে। অর্থাৎ সব মিলে আজকে এখানে এই যেখানে আগুনে পুরানো এই এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল, ভারতীয় হাই কমিশন এবং জাসদ নেতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে আসবেন বলে আমাদেরকে তথ্য রয়েছে। আরেকটি বিষয় বলি, এখন পর্যন্ত অভিযুক্ত অর্থাৎ ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দানকারী পরিতোষ সহ 43 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। মানিক, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। দেশে কমেছে করোনার প্রকোপ। আজ দৈনিক রোগী শনাক্তের হার 2% নিচে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 10 জন। এ সময় নতুন শনাক্ত হয়েছেন 339 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হলেন 15,60,827 জন। এদের মধ্যে মারা গেছেন মোট 27,778 জন। গত 24 ঘন্টায় মোট 18,812টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.80%। বরিশাল পটুয়াখালী মহাসড়কের লেবুখালীতে নবনির্মিত পায়রা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী 24 অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন। পায়রা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম সোমবার এই কথা নিশ্চিত করেন। সেতুটি উদ্বোধন হলে কাঁঠালবাড়ি ঘাট থেকে দেশের সর্বদক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু হবে। এতে কমবে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। রাহাত খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল পটুয়াখালী মহাসড়কের 26তম কিলোমিটারে পায়রা নদীর ওপর সেতু নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের 24 জুলাই। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের যৌথ অর্থায়নে নির্মিত সেতুটির খরচ হয়েছে 1,118 কোটি টাকা। এক্সট্রা ডোজ কেবল স্ট্রেট নকশায় নির্মিত সেতুটির দৈর্ঘ্য 1,470 মিটার এবং প্রস্থ 19.76 মিটার। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড সেতুটি নির্মাণ করে। পায়রা সেতুর নান্দনিকতা এরই মধ্যে দৃষ্টি কেড়েছে পর্যটকদের। দিনে রাতে পায়রা সেতুর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছে অনেক পর্যটক। প্রকল্প পরিচালক জানান, আগামী 24 অক্টোবর ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 24 তারিখ সকাল 5টায় মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে আমাদের পায়রা সেতু লেবুখালী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন।
এই সেতু উদ্বোধনের ফলে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করেন বিভাগীয় কমিশনার। বরিশাল দক্ষিণ বাংলার মানুষ অত্যন্ত আনন্দিত, খুশি এবং আমরা এই উৎসবটা করার জন্য অপেক্ষা করি। পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মাওয়া কাঁঠালবাড়ি থেকে সর্বদক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ চালু হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইলিশ ধরা, পরিবহন এবং বিক্রির নিষেধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে বরগুনার 5,000-এরও বেশি মৎস্য শ্রমিক। বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। তাই নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা পাওয়ার দাবি করছেন এই মৎস্য শ্রমিকরা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। সুমন শিকদারের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট 22 দিনের নিষেধাজ্ঞা চলায় মৎস্য অবতরণ ক্রয় বিক্রয়ে সরগরম থাকা এই মৎস্যঘাটটি এখন জনশূন্য। ইলিশ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন বন্ধ থাকায় শুধুমাত্র এই মৎস্যঘাটেরই 5,000-এর বেশি শ্রমিক এখন বেকার। মৎস্যকেন্দ্রিক এই শ্রমিকদের বিকল্প পেশা না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। জেলেরা মাছ আমি কম দেয়, তাতে যে টাকা পয়সা পায় সংসার ঠিকমতো চলে না। ট্রলার আইলে ইনকাম আছে, ট্রলার নাই ইনকাম নাই। কোনো বড় মাছ না করে আছে ঝাটকা, হয়তো মানে অবরোধ দিয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময় জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা থাকলেও এই মৎস্য শ্রমিকদের জন্য নেই কোনো সহায়তা। তাই নিষেধকালে জেলেদের মতো শ্রমিকদেরও সহায়তার আওতায় আনার দাবি মৎস্য শ্রমিকদের। 6টা মাস আষাঢ়ি সিজনের 3 মাস অবরোধে চলে যায়, 3 মাস নদীতে জাল পাওয়া হয়। সাগরের বিজনেস যারা করে জালিয়া কোম্পানিরা তারা অনারে বর্তমান অফ হয়ে যাইতেছে সিজন না থাকবে। অবরোধের সময় সময় চাল দেওয়া হয়, আর আমরা এখানে যে শ্রমিক আছি যারা হ্যাঁ কোনো কিছু দেওয়া হয় না। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই শ্রমিকদের নিজের তাকাইতো, ওদের একটু জীবন যেমন ভালো যাইতো, ওদের ছেলে মেয়ে নিয়ে ওদের খুব কষ্ট। ঘাট শ্রমিকদের জন্য সরকারের কোনো বরাদ্দ না থাকায় মৎস্য বিভাগের কিছুই করার থাকে না। তবে কর্মহীন হয়ে পড়া এই শ্রমিকদেরও সরকারি সহায়তার আওতায় আনা যায় কিনা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। তাদের বিষয়টা ওখানে আসে এবং তৎক্ষণাৎ আমাদের উপপরিচালক মহোদয় আমরা জ্ঞাতার্থে সেটা সবাই তাকে জানাই এবং এটা ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা জানিয়েছি। বরগুনা সহ দেশের উপকূলীয় সাগর নদীতে 4 অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে 22 দিনের নিষেধাজ্ঞা, চলবে আগামী 25 অক্টোবর মধ্যরাত পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কারিগরি ত্রুটির কারণে বরিশালের আরটিপিসিআর ল্যাবে শনিবার রাত থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এই কারণে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ভোলার পিসিআর ল্যাবে। এতে রিপোর্ট পেতে সময় লাগছে অনেক বেশি। এমন প্রেক্ষাপটে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন ল্যাবের অনলাইন পিসিআর ও মাদার বোর্ড অচল হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে ল্যাব সচল করার চেষ্টা চলছে। রাহাত খানের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল বছরের 8 এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব চালু হয়। সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় এই ল্যাবে প্রতিদিন গড়ে 150 থেকে 188টি নমুনা পরীক্ষা করা হয়। তবে ল্যাবের অনলাইন পিসিওর মাদারবোর্ড অচল হয়ে যাওয়ায় গেল শনিবার রাত থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এ কারণে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ভোলার পিসিআর ল্যাবে। যে নমুনাগুলি সংগ্রহ করা হয়েছে বা হচ্ছে সেগুলি কিন্তু আমাদের, আপনারা জানেন বরিশাল বিভাগে আরেকটা আরটিপিসিআর ল্যাব আছে ভোলা, আমরা সেগুলি ভোলায় ধরুন গতকালকেও করেছি, আজকেও আমরা করব। সুতরাং আমাদের আসলে এই যে স্যাম্পল পরীক্ষায় আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। এই অবস্থায় নমুনা পরীক্ষার ফলাফল পেতে বেশি সময় লাগছে। এতে দুর্ভোগ বেড়েছে উপসর্গধারীদের। 15 তারিখে টেস্ট করছি, কিন্তু রিপোর্ট বলছে যে মোবাইলে আসবে, কিন্তু আসে না। মেশিন নষ্ট, এরা নাকি ভোলা পাঠায়, এই জন্য অনেক বিলম্ব হচ্ছে না। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সময়ের মধ্যে পিসিআর ল্যাব সচল করার চেষ্টা চলছে। আমাদের যে দরকারি পার্টস যেগুলো সেগুলো আজকে চলে আসছে, কুরিয়ারে আছে, আজকে আশা করি আমরা হাতে পাবো এবং আজকে আমরা আশা করছি যে ঠিক করে কালকে থেকে আমরা ফাংশনিংয়ে যেতে পারবো। এ পর্যন্ত এ ল্যাবে 94,681টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 16,820টি নমুনা পজিটিভ হয়। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। বাইরে সবুজ ভেতরটা লাল, এরকম তেঁতুলের গাছ রয়েছে কুষ্টিয়ার গ্রামে। তেঁতুল হাতে পেলেই সবাই প্রথমেই ভেঙে দেখেন কতটা লাল। পাশাপাশি বিশাল আকৃতির 3টি তেঁতুল গাছই বেশ প্রাচীন। বাংলাদেশের একমাত্র লাল তেঁতুলের গাছ দাবি করে এটি সংরক্ষণের দাবি করেছেন স্থানীয়রা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট গ্রামে পাশাপাশি রয়েছে 3টি বিশাল তেঁতুল গাছ। এর একটি গাছের তেঁতুল টকটকে লাল, বাইরে থেকে দেখতে অন্য তেঁতুলের মতোই সবুজ, কিন্তু ভাঙলে ভেতরটা রক্ত রঙা লাল। প্রায় সারা বছরই এসব গাছে থোকায় থোকায় তেঁতুল ধরে থাকে। এই তেঁতুল গাছটা বহু পুরাতন, 200-250 বছরের আগে। আমাদের নানাও বলছে আমরা এই অবস্থা দেখছি, বাবাও বলছে একই অবস্থায়। টক মিষ্টি ঝাল মিশ্রিত এই লাল তেঁতুল এখানকার মানুষরা খুব আনন্দ সহকারে উপভোগ করে। ভাঙলে লাল আরো পাকলেও লাল। লাল এটা আল্লাহর দান, তাছাড়া এইরকম লাল টকটকে হবে কেমন করে? উদ্ভিদবিদরা বলছেন ক্রোমোজোমের বিন্যাসে কোনোভাবে হেরফের হয়ে রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে এমন লাল হতে পারে তেঁতুল। আকর্ষণীয় এই তেঁতুল গাছ নিয়ে গবেষণা ও এটি সংরক্ষণ করার কথা বলছেন তারা। সেই গাছটা সংরক্ষণ করতে হবে এবং পাশাপাশি আমাদের আসলে চারা তৈরি করতে হবে। তো এখানে যদি বীজ থেকে চারা নাও হয়, আমরা টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে চারা তৈরি করতে পারি। তেঁতুল গাছ 3টি কুষ্টিয়া জেলা পরিষদের জায়গায়, যে কেউ পেড়ে খেতে পারেন। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। কোভিড পরবর্তী জটিলতায় 84 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। 20 শতকের শেষ দিকে ও 21 শতকের প্রথম ভাগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে ভূমিকা ছিল তার। কলিন পাওয়েল আমেরিকান সেনাবাহিনীর হয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছিলেন। উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিজয়ের পর যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা বাড়ে তার। 2001 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন কলিন পাওয়েল। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসিডেন্ট জো বাইডেন। টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের কেরালা রাজ্য। বন্যার ভূমিধসে অন্তত 35 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তীব্র বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন শহর ও গ্রাম। বেশিরভাগ ফসলের মাঠ প্লাবিত হওয়ায় ব্যাপক পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে একের পর এক সাধারণ মানুষকে খুন করে চলেছে জঙ্গিরা। মাত্র 1 মাসেই 11 জন সাধারণ মানুষ খুন হয়েছে। নিরাপত্তা বাহিনীর ওপরেও ঘটেছে একাধিক হামলার ঘটনা। কয়েকদিনেই মারা গেছেন 9 সেনা সদস্য। জঙ্গিরা বেছে বেছে কাশ্মীর উপত্যকায় সংখ্যালঘু আর অভিবাসী শ্রমিকদের নিশানা করছে। আতঙ্কে শিখ, হিন্দু এমনকি ভিন রাজ্য থেকে আসা শ্রমিক মজুররা কাশ্মীর ছেড়ে পালাচ্ছেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কাশ্মীরের সাম্প্রতিক দিনগুলোতে বেসামরিক মানুষ হত্যার ঘটনায় ব্যাপক অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে এই অঞ্চলের ধর্মীয় সংখ্যালঘুরা এখন ভয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। গেল কয়েকদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে 2 শিক্ষক, 1 রসায়নবিদ সহ হত্যার শিকার 7 জনই শিখ ও হিন্দু। বিহার থেকে আসা 2 জন শ্রমিককেও খুন করেছে জঙ্গিরা। এর আগে পানিপুরি বিক্রেতা ও 1 কাঠমিস্ত্রিকেও হত্যা করা হয়। কর্মসূত্রে কাশ্মীরে আছেন এমন অনেক সনাতন ধর্মের মানুষ এখন কাশ্মীর ছেড়ে পালাচ্ছেন। কাশ্মীর ত্যাগ করছেন বিভিন্ন রাজ্য থেকে আসা শ্রমিক ও মজুররা, যাদের অনেকের টিকিট কেনার ক্ষমতা পর্যন্ত নেই। বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে ছুটছেন অনেকে। যে কোনোভাবে ভ্যালি থেকে পালানোই যাদের লক্ষ্য। রাজস্থান, এখানে আমার নিরাপত্তা নেই। আমি রাজস্থান থেকে এসেছিলাম, আবার সেখানে ফিরে যাব। আমার ছোট ছেলে মেয়ে আছে। দেখুন, আমাদের এখানে কোনো মূল্য নেই। বিহারের মানুষকে টার্গেট করছে তারা। এমন হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির বিভিন্ন প্রদেশে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সহিংসতার বিরুদ্ধে সোমবার নয়াদিল্লিতে বিক্ষোভ করে কংগ্রেসও। কাশ্মীরে যা হচ্ছে তা মেনে নেওয়া কঠিন। সরকারের উচিত তাদের নিরাপত্তা দেয়া। গেল দিন কাশ্মীরের অবস্থা নিয়ে দীর্ঘ বৈঠকে বসে অমিত শাহ। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।
যাদের উপর ঘটছে হামলার ঘটনা। এসব হামলার পেছনে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকেই দায়ী করা হচ্ছে। এর মধ্যে সাঁড়াশি অভিযানে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়েছে কয়েক শতাধিক মানুষকে। মাসুদ রানা, নিউজ 24। 15 অক্টোবর থেকে ইটালিতে চালু হচ্ছে বাধ্যতামূলক গ্রিন পাস। এর বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে দফায় দফায় চলছে বিক্ষোভ সমাবেশ। বেশ কয়েকটি স্থানে ঘটেছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা। ভাঙচুর করা হয়েছে শ্রমিক সংগঠনের কার্যালয়। ইতালির ভেনিস থেকে নাজমুল হাসানের তথ্যচিত্রে নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। গ্রিন পাসের পক্ষে শক্ত অবস্থানে রয়েছে ইতালি সরকার। দূরপাল্লার বাস, ট্রেন, রেস্তোরাঁ, স্টেডিয়াম, সুপারমার্কেটগুলোতেও প্রবেশের ক্ষেত্রে সবাইকে দেখাতে হবে 2 ডোজ টিকা গ্রহণ ও কোভিড মুক্ত থাকার এই সনদপত্র, নতুবা গুনতে হবে জরিমানা। ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের 80% গ্রহণ করেছেন ভ্যাকসিন, ফিরেছেন গ্রিন পাস নিয়ে। আমরা সবাই বাংলাদেশি কমিউনিটি ম্যাক্সিমাম পিপল ভ্যাকসিন নিয়েছেন এবং আমরা গ্রিন পাস করেছি এবং কর্মস্থলেও সবকিছু হয়ে গেছে। ইতালির সর্ববৃহৎ জাহাজ শিল্পগুলোতেও একসাথে কাজ করেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা। গ্রিন পাস বাধ্যতামূলক করার ফলে সমস্যার মুখোমুখি হয়েছেন অনেকেই। তবে প্রবাসী বাংলাদেশিদের সেক্ষেত্রে কর্মস্থলে কোনো সমস্যায় পড়তে হয়নি। এই দিক থেকে আমাদের কোনো সমস্যা হচ্ছে না এবং আমরা এখানে যে বাংলাদেশ কমিউনিটিতে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিন গ্রিন পাসের বিপক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে অব্যাহত রয়েছে বিক্ষোভ সমাবেশ। গ্রিন পাসের কারণে ইতালির বিমানবন্দর, ট্রেন, শিল্প প্রতিষ্ঠানে দেখা দিয়েছে শ্রমিক সংকট। নিবিড় আমিন, নিউজ 24। টি-20 বিশ্বকাপে সুপার 12-এর আশা বাঁচিয়ে রাখার ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বদলে গেছে বাংলাদেশের মূল পর্বে যাবার সহজ রাস্তার সমীকরণ। তাই এই ম্যাচে ওমানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বাংলাদেশকে মাথায় রাখতে হবে রান রেটে এগিয়ে থাকার বিষয়টিও। মাস্কাটের আল আমিরাতে ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ বিতে নিজেদের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 8টায়। As a batting unit, probably ঠিক এখান থেকেই শুরু করতে হবে রিয়াদকে, ঠিক এখান থেকেই শুরু করতে হবে বাংলাদেশকে। স্কটিশদের জয়োল্লাস যেভাবে স্তব্ধ করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের প্রেস কনফারেন্স, সেটাই আর হতে দেওয়ার সুযোগ নেই, সেটাই আর হতে দিতে চাইবেন না সাকিবরা। প্রথম ম্যাচ হেরে যখন টালমাটাল বাংলাদেশের মূল পর্বে জায়গা করে নেওয়ার সমীকরণ, ঠিক তখনই আবার সামনে হাজির এই ওমান। বিপরীতে দুর্বল প্রতিপক্ষ হলেও পাপুয়া নিউগিনির সাথে 10 উইকেটের বিশাল জয় পেয়েছে ওমান তাদের প্রথম ম্যাচে। বাংলাদেশের প্রত্যাশা জয়, তবে একই গ্রুপে একাধিক দল দুটো ম্যাচ জিতলে মোট রান রেটের হিসেব করবে আইসিসি। আর তাই সুপার 12-এ উঠতে হলে ম্যাচে জয়ের পাশাপাশি মোট রান রেটেও গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে। শুধু তাই এই জয়ই চোখ সীমাবদ্ধ রেখে সাকিব, রিয়াদ, মুশফিকরা চাইবেন না বন্ধুর পথকে আরো কঠিন করতে। তারপরও ওপেনিং জুটি নিয়ে রয়েছে সংশয়। সৌম্য হয়েছে টিমের আলটিমেট চয়েস, যেখানে 9 প্রস্তুতি ম্যাচেও রান করেও দলের বাইরে। সৌম্য ধারাবাহিক নয়, এই পিচে 3 পেসার নিয়ে খেলার সিদ্ধান্তে তাসকিনের কার্যকারিতার সাথে প্রশ্ন আছে নাসুমের সাইড বেঞ্চে বসে থাকা নিয়ে। তারপরও স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারতে 2016 টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওমানকে 54 রানে হারানোর সুখস্মৃতিতে। তবে সময় বদলেছে, এই স্কোয়াডে নেই সেই স্কোয়াডের সেঞ্চুরি করা তামিম কিংবা মাশরাফির অধিনায়কত্ব, আর না আছে সেই 5 বছর আগের দুর্বল ওমান। তামিমুর রহমান, নিউজ 24। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাকে কঠিন করে ফেলেছে বাংলাদেশ। সুপার 12-এ খেলতে হলে বাংলাদেশকে বাকি পথ কিভাবে পাড়ি দিতে হবে, আর সেই সাথে অন্য দলের হার কতটা প্রভাব ফেলবে তার বিশ্লেষণ থাকছে গালিব ইবনে রিয়াজের কাছে। খেলা যে কোনো দলের জন্যই সম্মানজনক। বাংলাদেশের হাওয়া বদলের ক্রিকেটের এই সময় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য অবশ্যই সেটি আরো বড় কিছু। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে 6 রানের হারের পর সেই মূল পর্বে খেলাটা আসলে শঙ্কা জাগিয়েছে। বাংলাদেশকে মূল পর্বে খেলতে হলে আসলে এখন কি করা উচিত সেটি বিশ্লেষণ করব দর্শক আপনাদের সামনে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে ওমান এবং পাপুয়া নিউগিনির সঙ্গে। এই দুটি ম্যাচ বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। আমরা যদি বি গ্রুপে দেখি, সব থেকে দুর্বল দল হচ্ছে পাপুয়া নিউগিনি। বাকি 3টি দলই কিন্তু মূল পর্বে খেলার যোগ্যতা রাখে।
এখানে সবথেকে বড় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে তো পরবর্তী দুটি ম্যাচ জিততেই হবে এবং সেই সাথে স্কটল্যান্ড এবং ওমান মুখোমুখি যেই তাদের দেখাটা হবে সেই দেখায় অবশ্যই ওমানকে স্কটল্যান্ডের বিপক্ষে হারতে হবে। কেন হারতে হবে সেটিও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। কারণ স্কটল্যান্ড যদি ওমানের বিপক্ষে জিতে যায় তাহলে, এবং পাপুয়া নিউগিনির সাথে তো জেতার একটি বড় সম্ভাবনা রয়েছে, তাহলে স্কটল্যান্ডের পয়েন্ট হবে 6, বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ যদি জিতে যায় বাংলাদেশের পয়েন্ট হবে 4 এবং ওমানের হবে 2। তাহলে সেরা 2 দল হিসেবে মূল পর্বে জায়গা করে নেবে স্কটল্যান্ড এবং বাংলাদেশ। কেন ওমানকে আমি হারের কথা বলছি আরও একটি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। কারণ ওমান যদি স্কটল্যান্ডের বিপক্ষে জিতে যায় তাহলে 3 দলেরই পয়েন্ট সংখ্যা হতে পারে 4-4-4। সেক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্টর হিসেবে গিয়ে দাঁড়াবে রান রেট, যেটি 3.135। এটি হবে সব থেকে বড় ফ্যাক্টর, কারণ 4 দলের মধ্যে সব থেকে বেশি রান রেট কিন্তু থাকবে তখন ওমানেরই। তাহলে সেখানে রান রেটের কারণে ওমান এবং স্কটল্যান্ড চলে যেতে পারে মূল পর্বে। বাংলাদেশের ব্যাটসম্যানদের যেই ব্যাটিং স্ট্রাইক রেট, সেখানে আসলে বড় একটি রানের এই পার্থক্য কমানো, এটা আসলে আশা করাটা একটি বোকামি আমরা মনে করব। তো দর্শক, বাংলাদেশকে যদি অবশ্যই মূল পর্বে যেতে হয় তাহলে বাংলাদেশকে এই পরিসংখ্যানের সাথে অবশ্যই পাপুয়া নিউগিনি এবং ওমানের বিপক্ষে অনেক ভালোভাবে জিততে হবে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।